নমস্কার। আজকের বাজারে কিন্তু সুপার ভোলাটিলিটি দেখা গেল, মানে ট্রেডারদের জন্য তো একদম নাইটমেয়ার ব্যাপার। মানে উঠছে, তারপর নামছে, আবার উঠছে, আবার নামছে। একটা সময় তো 23,450-এ চলে গেল। প্রথমে বাজার যখন খুলেছিল সেখান থেকে 23,600-র উপরে গেল, তারপর আবার 23,650, তারপর আবার সে মানে 23,450, আবার 23,450 থেকে 23,000 প্রায় 600 টাচ করলো, আবার দিনের বন্ধ হতে হতে 23,500। মানে রোলার কোস্টার রাইড। তো আমি গতকালের ভিডিওতেও আপনাদের বলেছি, গতকালের ভিডিওটা যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, যে ডেটা দিয়ে আমি বুঝিয়েছি যে 2রা এপ্রিল ট্রাম্পের ট্যারিফ নীতির জন্য কোন কোন সেক্টরের উপর কি প্রভাব পড়তে পারে, বা আদৌ আমাদের অতটা চিন্তা করা উচিত কিনা, ট্রেডাররা কি করবে এবং ইনভেস্টররা কি করবে, সব নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে বলেছি। অবশ্যই চেক করে নেবেন। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 2রা এপ্রিলের আগে আমাদের মার্কেট, মানে সোমবার ছুটি আছে, লং উইকেন্ড, তাই জন্য একবারে আমরা 2 তারিখে খুলবো, আর 3 তারিখে হয়তো আমরা ট্যারিফ নিয়ে কিছু রিয়াকশন দেব। সুতরাং বাজার এখন চাইছে না যে কোনো লং বা শর্ট, তেমন কোনো একটা ইনডিসিসিভ পর্যায়ে আছে। যদি দেখেন আজকের ক্যান্ডেলও যদি দেখেন এবং ডেইলি চার্ট যদি আমি দেখি, মানে ক্যান্ডেল দেখে অতটা বোঝা যাবে না। তাও মানে একটা বুঝতেই পাচ্ছেন, মানে আগের দিনের যে হাই লো হয়েছিল তারই মাঝে আছে ইনসাইড ক্যান্ডেল টাইপের, কোনো রকম আলাদা কিছু করেনি। মানে ওরা যখন নিচে আসছিল তারপর আবার উপরে উঠে যাচ্ছে, আবার উপরে যখন উঠছে নিচে আসছে, এরকম চলছে। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে মার্কেট প্লেয়াররা বা মার্কেটে যারা ট্রেডাররা আছেন এখনও একটু দ্বিধাগ্রস্ত যে কি হবে না হবে এই নিয়ে। তাই জন্য সেই অর্থে তেমন কোনো পজিশন তৈরি করছে না। যদিও টেকনিক্যাল চার্ট অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা, যেটা এই হাই করেছিল মোটামুটি 23,800 থেকে 23,850, এই জোনটা কিন্তু এখনো উপরের দিকে একটা বাধার হিসাবে আছে। তবে আশা করব, মানে দেখুন এখান থেকে তো এইখান থেকে যে নিফটির প্রায় 1,600 পয়েন্টের মতো একটা র্যালি হয়েছে, 1,600 তারও বেশি পয়েন্টের মতো একটা র্যালি হয়েছে। এবার মোটামুটি এইখানে উচিত যে এইখানে একটু টাইম স্পেন্ড করা, হ্যাঁ, তারপর উপরের দিকে যাওয়া, যদি উপরের দিকেই যেতে হয়। আর যদি ধরুন খুব বাজে কিছু হলো, তার জন্য আবার সেলিং শুরু হলো, আমার যদিও মনে হয় হয়তো ট্রাম্পের পলিসির জন্য হয়তো কিছু তেমন হবে না, কারণ ওই ইভেন্টটা হবে হবে বলে এতই বলছে সবাই। তাই জন্য মার্কেট প্লেয়াররা আগে থেকেই নিজেদের সেরকমভাবে প্রিপেয়ার্ড করে রাখবে। কিন্তু মানে তারপরে ধরুন সেই দিন বা ওই ওই সময় কিছু হলো না, কিন্তু পরবর্তীকালে হয়তো মার্কেট এই রেঞ্জটাকেই নিয়ে নিল এবং সাইডওয়েজ হয়ে গেল। মানে সাইডওয়েজ হয়ে গেল মানে মানে আমাদের ধরুন ধরুন মার্কেটটা একটু চার্টটা জুম আউট করলে আমরা প্রপার পিকচার পাবো। যেমন ধরুন এখান থেকে উপর থেকে মার্কেট এখান থেকে পড়েছিল মোটামুটি 16%, 17%-এর মতো নিফটি পড়েছে, খুব ভালো। এবার তারপর উঠেছে, এবার উঠে কিন্তু রেঞ্জের মধ্যে থাকতে পারে, মানে এরকম উঠলো আবার এখানে করলো, নিচের দিকে এলো, আবার উপরের দিকে এলো, এরকমভাবে কিন্তু টাইম স্পেন্ড করতে পারে, যাকে বলে টাইম কারেকশন। হ্যাঁ, মানে আমাদের এইটা মনে করার একদমই কারণ নেই যে এইখান থেকে আবার সাট করে নিচে চলে আসবে বা এখান থেকে সাট করে উপরেও চলে যাবে। মানে এইটা এই দুটো যেমন অবশ্যই আপনারা বলতেই পারেন, মানে এই দুটো তো প্রবাবিলিটি আছে, তেমন আরেকটা প্রবাবিলিটিও আছে যে একটা বড় 1,600 পয়েন্টের যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে হয়তো ও ঘোরাঘুরি করলো, একটু থাকলো, বা রেঞ্জটাকে আরো বাড়িয়ে নিল, ধরুন এই দিকের বা এই রেঞ্জটা নিয়ে নিল, এবং তার মধ্যে নিফটি ঘোরাফেরা করলো কিছু মাস বা কিছু কোয়ার্টার, হতেই পারে। মানে ইট ইজ খুব খুব অবভিয়াস ব্যাপার। এরকম হলেও কিন্তু নিফটি ওভারঅল যদি দেখেন বিগত 5 বছরের রিটার্ন যদি দেখেন যথেষ্ট ভালোই থাকবে তাতেও। হ্যাঁ, মেন হচ্ছে এরকম জায়গায় দাঁড়িয়ে থাকলে, যেটা আমি আমার ভিডিওতেও বলেছি, একটু স্টক পিকারদের মার্কেট হয়ে যাবে। স্টক পিকিংয়ের উপর নির্ভর করবে আপনার পারফরমেন্স। যেমন ধরুন মার্কেট ইনফ্রাস্ট্রাকচার স্টকগুলো যেমন সিডিএসএল ভালো করেছে, মানে নিচ থেকে উপরে গেছে 1,000 টাকার থেকে। আজকে আজকে আবার বিএসসিটা বেড়েছে, কেন বিএসসি বেড়েছে কেন, ওই একটা বিএসসি আজকে প্রায় 16%-এর মতো বেড়েছিল, মোস্টলি শর্ট কাভারে। কারণ জানেন বিএসসি আগে খারাপ নিউজ ছিল যে এনএসই তাদের যে এক্সপায়ারিটা সেটা বৃহস্পতিবার থেকে
এখন সোমবারে করবে বলেছিল, কিন্তু সেবি একটা হোয়াইট পেপার জারি করে রিসেন্টলি, যেখানে বলে, মানে গতকালই এসেছে, যে যেখানে বলে যে সেবি চাইছে যে দুটো দিন হোক মাত্র এক্সপায়ারির, একটা মঙ্গলবার একটা বৃহস্পতিবার, না হলে তো এরকম কেউ যখন তখন খুশি যখন যে কোনো দিনে শিফট করে যাবে, সেটা তো উচিত নয়। এবং সেবি যেই এই হোয়াইট পেপারটা এনেছে, সাথে সাথে কিন্তু এখনো ফাইনাল হয়নি, কিন্তু যেই এই হোয়াইট পেপারটা এনেছে অমনি কিন্তু এনএসি তাদের যে ডিসিশনটা ছিল যে এপ্রিল থেকে সোমবার দিন এক্সপায়ারি হবে, সেটা কিন্তু উইথড্র করে নিয়েছে। সুতরাং এখন থেকে কিন্তু যেমন হয় তেমনই, মানে বিএসসির এক্সপায়ারি হয় মঙ্গলবার আর এনএসির এক্সপায়ারি হয় বৃহস্পতিবার, সেটাই থাকছে কিন্তু এপ্রিল মাসে। তো এইটা একটা ভালো নিউজ যে কম্পিটিশনে বিএসসির যে মার্কেট শেয়ার লস হবে ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে, সেটা এখন আর তেমন হবে না বাজার মনে করেছে, এবং তার জন্যই কিন্তু আজকে বাজার, মানে ওভারঅল মার্কেট মোটামুটি নেগেটিভে বন্ধ হলেও বিএসসি 16% মুভ দিয়েছে। এবং তাই বলেছিলাম যখন এগুলো পড়ছিল, মনে করে দেখুন, আমি সবসময় বলি যে যেগুলো মোনোপোলিস্টিক স্টক বা ডিওপোলিস্টিক স্টক, মানে এদের কম্পিটিটর তেমন আর নেই বাজারে, যেমন এনএসসি আর বিএসসি এই দুজনই আছে করে খাওয়ার। এবার এনএসসি তো লিস্টেডই নয়, তাহলে মানে হবেটা কি, এদের যতই হোক এদের ঠিক আছে, মার্কেট সেন্টিমেন্ট খারাপ হলে হয়তো উপর থেকে 30% 40% পড়বে, কিন্তু সেটা একটা অ্যাকুমুলেশনের সুযোগ করে দেবে আমাদের, তাই না? ঠিক তেমন কনফিডেন্স ধরুন সিডিএসএল বা অন্যান্য যে মনোপলি টাইপের স্টক আছে, তবে একদমই এইটা ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসাবে নেবেন না, জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, কোনো রকম অ্যাডভাইস নয়, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। আরও একটা কথা, ভালো স্টক হলেই হলো না, সেটা কোন দামে নিচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমার কয়েকটা স্টক সেদিনকে মনে পড়লো, যে 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 আর আমরা অনেক সময় বলি না, আমরা লং টার্ম ইনভেস্টার, ভেরি গুড, লং টার্ম ইনভেস্টার হওয়া আমিও পছন্দ করি, কিন্তু যেটা আমি বলি যে মাঝে মাঝে একটু স্টকগুলো নিয়ে অ্যানালিসিস করুন, স্টক নিয়ে একটু অ্যানালিসিস করাটা দরকার। মানে নিফটিও একটা ইন্ডেক্সও তো 6 মাস অন্তর অন্তর অ্যানালিসিস করে, তাই না? কিছু স্টক বেরিয়ে যায়, কিছু স্টক অন্তর্গত হয়, দেখুন না নিফটিতেই এখন আসছে জিও ফিনান্স আসছে আর জোম্যাটো আসছে, তাহলে তারা তো অ্যানালাইজ করে কিছু স্টককে বাদ দিচ্ছে, কিছু স্টককে আনছে, এরকম তো করছে। তাহলে আমরা আমাদের পোর্টফোলিওকে চেঞ্জ করতে বলছি না, অ্যানালিসিস তো করব যে যে স্টকগুলো আছে সেগুলো ভালো আছে কিনা, বা সেগুলোর মধ্যে কি রকম চেঞ্জ আসছে সেগুলো। যদি এফআইআই ডিআইআই এর ডেটা দেখেন, এফআইআই এর আজকে ক্যাশ মার্কেটে কিন্তু এখনই ফিগারটা এলো যখন ভিডিওটা তৈরি করছি আমি, এফআইআইদের এখন সেলিং ফিগার এসেছে, কিন্তু এটা একটু অ্যালার্মিং, 4300 টাকার সেলিং, আর ডিআইআই সোল্ড 7600, দুজনেরই সেলিং ফিগার এসেছে। কারণ বুঝতেই পারছেন একটা ইয়ার এন্ডের শেষ, অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, কেউ কেউ একটু প্রফিট বুক করে পোর্টফোলিওকে একটু দেখাবার চেষ্টা করে, অন্যরকম অনেক কিছু থাকে। সুতরাং দিন মানে ইয়ার এন্ডের ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট দিনের ভ্যালুটাকে অতটা মান্যতা দেওয়ার তেমন কোনো মানে হয় না, যদিও মানে ইভেন্ট একটা 2রা এপ্রিল লাইনড আপ হয়ে আছে, সুতরাং তার আগে হয়তো অনেকেই হালকা হয়ে যাচ্ছে ক্যাশ মার্কেটে। এখন আমি যে মেসেজ দেখলাম মোটামুটি একটু মানে সেলিং ফিগার এসেছে, আপনারা একটু নিচে কমেন্ট বক্সে জানাবেন সেটা, কেউ যদি এটা কনফার্ম হয়। তো এবার যেটা বলছি যে পোর্টফোলিও রিব্যালেন্সিং বা স্টকগুলোকে অ্যাটলিস্ট অ্যানালিসিস, এই জিনিসগুলো কিন্তু করা উচিত, না হলে নিজেরাই মনে করুন না, আপনারা একটা স্টক বলবেন হয়তো, না সঞ্জয় কি বলছো, লং টার্মে এই স্টকটা ধরে রাখলে তো এত দিনে এত কোটি হয়ে যেত বলবেন, আপনি একটা স্টক বলবেন আর আমি তার এগেনস্টে 10টা স্টক বলতে পারি, বা আপনারাও বলতে পারেন, যারা এক সময় ভালো ছিল একটা মার্কেট সাইকেলে, তারপর পুরো 5-6 বছর ধরে দাঁড়িয়েই আছে, কিছু আর দেয়নি, ওই সময়টা আপনার অপরচুনিটি লস্ট হবে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকছে। প্লাস আরেকটা ব্যাপার, বা এরকম অনেক স্টক আছে যেগুলো তাদের হাইকে এই বুল মার্কেটেও ক্রস করতে পারেনি এত ভালোতে, তখন একটা কি হয় দেখুন, আমি হয়তো সেটা 6 নম্বর 5 বছর চলেনি, 6 নম্বর যায় সময় দিয়ে দেবে, আমি জানি 6 নম্বর বছরে হয়তো পুষিয়ে দিল, হতে পারে, নিশ্চয়ই সেরকমই অনেক সময় হয়, কিন্তু ওই যে ওই 5 বছরের পেইনটা, 5 বছরের যে ব্যথা, যে আপনি দেখছেন আপনার পোর্টফোলিওর স্টক কিছু পারফর্ম করছে না, আর এইদিকে অন্যান্য পুরো বাজার তেজিতে আছে, পুরো বাজার বলছে দারুণ দারুণ জিনিস, তখন তো খারাপ লাগে। আর দেখবেন
অবলীলাক্রমে যখন স্টকগুলো চলে তখন আপনাকে ইউটিউবে ওইসব শুনতে পাবেন, টিভি চ্যানেলে দেখতে পাবেন, কিন্তু তারপর যখন ওই স্টকগুলোর সিজন চলে যায়, আমি তাই বলি সিজন যখন চলে যায় তখন ওই স্টকগুলো নিয়ে কেউ বলে না। এটা সম্বন্ধে একটু যদি আমি আপনাদের বোঝাই, মনে করে দেখুন তো, জাস্ট কোভিডের পরপর একটা দুটো স্টক, যখন তো সবাই বাড়িতে বসেছিল, তারপর যখন সব অফিস কাছারি খুলে গেল, তখন বাটা ফুটওয়্যারের কোম্পানিগুলো খুব এলো, তাই তো? বাটা ইন্ডিয়া, ঠিক আছে? বাটা ইন্ডিয়া যদি দেখেন খুব খুব তৈরি হলো। আমি ডেইলি চার্ট না, আমি উইকলি চার্টে চলে যাই, কোনো রকম রেকমেন্ডেশন বা এই নয়। এবং বাটা তো খারাপ কোম্পানি নয়, বাটা কখনোই খারাপ কোম্পানি নয়। আপনি দেখুন তো, এই যে হাইগুলো, এই হাই যে করেছিল নভেম্বর 2021-এ, আজকে প্রায় 22, 23, 24, মানে 3.5-4 বছর হতে চলেছে বাটা স্টকটার, মানে এই মার্কেটের যে আপ মুভেও পার্টিসিপেট করেনি। দেখতে পাচ্ছেন তো নিচের দিকে, মার্কেট তো এই সময় 1600 পয়েন্টের র্যালি দিয়েছে, তখনও এ পার্টিসিপেট করেনি। তাহলে বাটা কি খারাপ কোম্পানি বলবেন? তেমনই, মানে এইটা যখন এরকম বাড়ছিল তখন কিন্তু টিভি চ্যানেলে, মনে করে দেখুন, রিল্যাক্সো ফুটওয়্যার, বাটা, এসব নিয়ে খুব আসছিল। ইউটিউবেও আপনি দেখতে পাবেন বিভিন্ন চ্যানেলে। একটু নিচে কমেন্ট করে জানান তো, যদি বলেন যে হ্যাঁ, তাহলে একটু ফুটওয়্যার বা বাটা এইটা লিখে দেবেন। আমি আপনাকে বলছি, এইসব স্টক নিয়ে না কথা হয় যখন সেগুলো ফ্লেভারে থাকে, তখন আপনি পোর্টফোলিওতে নিয়ে নেন, হয়তো শুনে বা অ্যানালিসিস করে, তারপর আর বেরোতে পারেন না বা রেখে দেন, তারপর আর কেউ বলবে না, তারপর ওই টিভি চ্যানেলগুলো আর বলে না, তখন আপনি কি করবেন? মানে এন্ট্রি তো আমরা করতে পারি, এক্সিট আমরা জানি না, আর হয়ে যাই লং টার্ম ইনভেস্টার। দেখুন, লং টার্ম ইনভেস্টার হওয়া খারাপ নয়, আমি এখানে একদম মনে করবেন না আমি তার এগেনস্টে। আমি কি বলছি, আমি বলছি আমি বলছি দেখবেন, এইরকম জায়গায় যখন বাটাটা চলছিল, এরকম জায়গায় যখন বাটা চলছিল, সব মিউচুয়াল ফান্ডের টপ 10 বা টপ 20 পোর্টফোলিওতে বাটা ছিল। টপ 20-তে দেখবেন বাটা ছিল। এটা 2017 থেকে কোভিডের আগে 2019 পর্যন্ত দেখবেন, পাবেন। টিভি ফিভিতে বলা হচ্ছিল, ফান্ড ম্যানেজারদের হাতেও বাটা ছিল। তারপর তারাই তো চেঞ্জ করেছে। একটা বাটা আমি বা আপনি সেলিং করার জন্য কি এরকম নিচে পড়ে আছে? নিজেই বলুন না। ফান্ড ম্যানেজাররা বেরিয়ে গেছে, মিউচুয়াল ফান্ডগুলো বেরিয়ে গেছে, তাহলে তারা তো সব থেকে বেশি লং টার্ম ইনভেস্টার। তারা যদি পোর্টফোলিওকে চার্ন করতে পারে, মানে বাটার তারা ছেড়ে দিয়েছে, বাটার আর্নিংস ফার্নিং দেখে নিয়েছে, আর তেমন হয়তো গ্রোথ নেই, সে হয়তো গ্রোথটা অন্য জায়গায় পাবে মনে করেছে, সে বাটাকে ছেড়ে দিয়ে ওই পয়সাটা অন্য জায়গায় অ্যালোকেট করেছে। মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখুন, সেটাই মনে হয়। তো তারা যদি করতে পারে, আবার যখন বাটা ভালো করবে হয়তো চলে আসবে তারা, কিন্তু তারা করতে পারে, আমরা অ্যাটলিস্ট সেটা করব না। এবার বলবেন না আমরা তো টাইমিং করতে পারি না, ঠিক আছে বাবা, অ্যাটলিস্ট অ্যানালিসিস তো করতে পারি, যে পোর্টফোলিওতে এটা আছে, 6 মাস অন্তর অন্তর অ্যানালিসিস করা। এই নয় যে নিয়ে রাখলাম 5 বছর, 5 বছর তো অনেক কম বললাম, 15 বছর বাদে উঠে দেখব। মানে আমি বলতে চাইছি, ওরা যদি করে, সবাই যদি করে, তাহলে আমাদের বোঝানো হয় কেন যে এটা করো না? সবাই, মানে নিফটিও তো করছে, নিফটিও প্রত্যেক 6 মাস অন্তর অন্তর মানে অ্যানালিসিস করছে। অ্যানালিসিস করে যদি দেখে, মানে রিব্যালেন্সিং হয় না, অ্যানালিসিস করে যদি দেখে এটা বাজে, এটাকে বাদ দিয়ে দিল, আর যদি দেখে এটা ভালো, দুটো তার বদলে দুটো স্টক ভালো, তাকে বা ওর যে রুল আছে সেই অনুযায়ী ওটা ভালো, ওর দুটোকে ইনক্লুড করলো, করছে তো। মাঝে মাঝেই শোনেন ফুটসির রিব্যালেন্সিং হচ্ছে। ফুটসি হচ্ছে ইংল্যান্ডের, ইউকের একটা মানে স্টক ইন্ডেক্স। তাহলে তারা রিব্যালেন্সিং করতে পারে, আমি আপনি রিব্যালেন্সিং করলেই বলা হয় আরে তুমি টাইম করছো কেন, এইসব করছো কেন, অ্যানালিসিস করছো কেন, তুমি তো লং টার্ম ইনভেস্টার, স্টক নাও, ভুলে যাও, কেন বলা হয়? এর মধ্যে কি কোনো চক্রান্ত আছে? যাই হোক, আপনি বলবেন, আপনারা নিচে বলবেন, কারণ আমি তো আজ পর্যন্ত আমার বাড়ির পাশে কাউকে দেখিনি উইপ্রো 10,000 টাকা 1980 সালে লাগিয়ে বসে আছে। ওই যে উদাহরণটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, বোঝানো হয়, যে উইপ্রো যদি তুমি কিনে রাখতে 10,000-এ, 1985 বা 1980 যে কোনো একটা সালে, আজকে কত কোটি টাকার মালিক হতে। তার এগেনস্টে আমি এটাও বলবো, তার এগেনস্টে আমি 10টা স্টক দেখাতে পারি যেগুলো কিনে রেখে দিলেও আজ পর্যন্ত সেটা তাদের হাইতে করতে পারেনি। হ্যাঁ, এবার কি হবে, একটা স্টকই পোর্টফোলিওর হয়তো পুরোটা মেকআপ করে যাবে, ঠিক আছে, কিন্তু ঠিক আছে, একটা স্টক যেটা ভালো সেটা মেকআপ করে দিচ্ছে, ঠিক আছে, বাদ বাকি যেগুলো চলছে না সেগুলোকে আমি অ্যাটলিস্ট অ্যানালিসিস করব না, যে দেখি সেইগুলো তার থেকে ভালো অপরচুনিটি আছে কিনা।
তাদের যদি দেখি আর্নিংটা ক্রমাগত নিচে যাচ্ছে, ধরুন আমার কাছে একটা পোর্টফোলিওতে একটা স্টক আছে, আমি যে দেখছি যে বুল মার্কেটেও সে পার্টিসিপেট করছে না, যদি দেখি তার আর্নিং ভালো হচ্ছে না, যদি দেখি তার তেমন ক্যাশ ফ্লো হচ্ছে না, তার ম্যানেজমেন্ট হয়তো চেঞ্জ হয়ে গেছে, ম্যানেজমেন্ট হয়তো বিজনেসটাকে নিয়ে আগে যতটা মানে কি বলবো, যতটা এনথুজিয়াজম ছিল ম্যানেজমেন্টের মধ্যে, এখন সেটা যেন একটু স্তিমিত লাগছে, তাদের ইনভেস্টার প্রেজেন্টেশনটাও যেন অতটা ভালো লাগছে না, মানে অতটা ভালো ভালো ইনফরমেশন বা এক্সপ্যানশন হয়তো তারা করছে না, এইসব যদি আমরা কিছু দেখি, তাহলে কি সেখান থেকে বেরোবার ডিসিশন নেব না, নাকি তাও আমরা বসে থাকবো? এই জিনিসটা আমার অপছন্দ লাগে। তো তাই জন্য আমি অ্যাটলিস্ট অ্যাক্টিভ পোর্টফোলিও নিজের মোটামুটি করতে মানে ভালোবাসি, যেখানে যেখানে মোটামুটি ধরুন 20টা স্টকের একটা পোর্টফোলিও আপনি বানাচ্ছেন, সেখানে আপনি স্টকগুলোকে অ্যানালিসিস করুন। আমি বলছি না প্রত্যেক দিন দাম দেখতে হবে ইনভেস্টারদের, না একদমই না, কিন্তু 6 মাস অন্তর, যেমন ইন্ডেক্স নিজেকে 6 মাস অন্তর অন্তর অ্যানালিসিস করে, আপনিও 6 মাস অন্তর অ্যানালিসিস করুন, 1 বছর অন্তর অ্যাটলিস্ট অ্যানালিসিস করুন যে যে স্টকগুলো আছে ভালো চলছে কিনা, যদি মনে হয় ভালো কিন্তু দাম কমে আছে, কোনো অসুবিধা নেই, তাহলে তো বেরোনো উচিত নয়। দাম তো এখন অনেকেরই কমে আছে, তা বলে কি বেরোবো? রিলায়েন্সেরও তো দাম কমে আছে, তাই না? দাম কমাটাই কিন্তু ইনভেস্টিংয়ে বেরোবার ক্রাইটেরিয়া নয়। এখানে প্লিজ কমেন্ট করার আগে ভাববেন যে আমি ভাবছি হয়তো দাম কমে গেছে বলে বেরোচ্ছি, না। দাম শুধু নয়, তার আর্নিং, তার ফান্ডামেন্টাল, যেটার যে কারণে আপনি কিনেছিলেন, একটা কারণে তো আপনি কিনেছেন, সেই কারণটা যদি আর ফুলফিল না হয়, যেমন সিডিএসএল এর আমি বারবার উদাহরণ দিই, আমি যদি দেখি আরও দুটো ডিপোজিটার চলে এসেছে ভারতের মার্কেটে লাইসেন্স নিয়ে, তার মানে ওর কম্পিটিশন অনেক বেড়ে গেল, মার্কেট শেয়ার লুজ করছে, আর সেই রেভিনিউ গ্রোথ হচ্ছে না, তখন আমি সিডিএসএল থেকেও বেরিয়ে যাব। তো এই জন্য আমি বলছি যে এই ব্যাপারটা তো আমাদের বুঝতে হবে, এবং এই ব্যাপারটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেনে কাজগুলো করা যায়, যার জন্য যেটার উপর আমি পোর্টফোলিও ইনভেস্টিং এবং অ্যান্ড রিব্যালেন্সিং, যে কথাটা মানুষ করে না, অ্যান্ড রিব্যালেন্সিং, তার উপর ডিটেলড একদম অ্যানালিটিক্যালি কোর্স আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা মে মাস থেকে শুরু হবে। কিছুদিনের মধ্যেই তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, সেখানে এনরোল করে নেবেন। আর এখন অপশন ট্রেডিং অ্যান্ড মোমেন্টাম স্টক ট্রেডিং বা মোমেন্টাম স্টক ইনভেস্টমেন্টের উপর আমার কোর্স অলরেডি চালু হয়ে গেছে, মানে এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। ক্লাসটা শুরু হচ্ছে 10ই এপ্রিল থেকে। তো আমি এই জন্যই বলছি পোর্টফোলিও রিব্যালেন্সিং এর উপর বা পোর্টফোলিও অ্যানালিসিসের উপর আমাদের কিন্তু জোর দেওয়া উচিত। দেখুন, বাটা খারাপ কোম্পানি নয়, আপনার তো মনে হতেই পারে যে এ বাবা আবার কবে চলবে, একটা ব্যাপার। আচ্ছা, বাটা বললেন, কিছু কিছু স্টক তো উঠেই গেছে যেগুলো মিড ক্যাপ ভালো ছিল, যেমন ভাকরাঙ্গি, অনেকেই জানেন ভাকরাঙ্গি বলে একটা স্টক ছিল, অনেক নাম টাম শোনা যেত, অনেক কিছু আসতো, চলে গেছে। রিসেন্টলি বলুন না, টিভি চ্যানেলগুলো তো রিসেন্টলি আপনাদের হাতে বা অনেকে কল্যাণ জুয়েলারিটা হাতে ধরিয়ে দিয়েছে। কল্যাণ জুয়েলারিতে যারা যারা ফেসে আছেন বা সেনকো জুয়েলারিতে যারা যারা ফেসে আছেন, আমি মোটামুটি 99% গ্যারেন্টি মোটামুটি দিয়ে বলছি, আপনারা সত্যি কিনা নিচে লিখবেন, সেখানে আমার মনে হয় না কোনো ইনভেস্টার নিজে একটু বুঝে অত কিছু করে এসেছে। আমার মনে হয় টিভি চ্যানেল বা অন্য রকম সোশ্যাল মিডিয়া কিছুটা একটা দেখে প্রভাবিত হয়েই ওই স্টকগুলোতে ঢুকেছে, কারণ সেগুলো তো সবে এসেছিল, তার তো এই নয় যে ফান্ডামেন্টাল তৈরি হয়ে গেছে বা চার্ট তৈরি হয়ে গেছে, সেটা দেখে সে এসেছে, দেখেছে দাম বাড়ছে, কল্যাণ জুয়েলারি বা সেনকো গোল্ড দেখছে দাম বাড়ছে, টিভি ফিভিতে প্রচুর প্রচার হচ্ছে, ঠিক আছে বাবা আমি নিয়ে নিই। কেন, কেন কেন মানে কেন নিয়েছে? এবার এবার কেউ যদি প্রভাবিত হয়ে নিয়ে ফেলে, আজকে তার ব্যাপার দেখছে। কারণ একটা উদাহরণ দিয়ে দেখুন না, যে জুয়েলারি স্টক মানুষকে কি বড়লোক করেছে ইন্ডিয়ার 20 বছরের ইতিহাসে? একটাই মাত্র স্টক করেছে, যেটা টাটাদের কোম্পানি, সেটা হচ্ছে টাইটান, তাই তো? যেটা ওয়েলথ ক্রিয়েট করেছে, তাহলে অন্য কেউ তো করেনি। বরং এই জুয়েলারি নিয়ে খুব খারাপ খারাপ স্ক্যাম হয়েছে জুয়েলারি কোম্পানিগুলোতে।
সেই জিনিসগুলো যদি আমরা ভুলে যাই, এটা হয় যারা নতুন ইনভেস্টাররা আসেন তারা একটু ম্যাচুরিটি একটু কম হয়। সেটা আমারও, যখন আমি প্রথমে এসেছিলাম আমারও ছিল। আমি আর আপনি কোনো আলাদা নয়, ঠিক আছে, আমারও ছিল। এখন এক্সপিরিয়েন্সের সাথে সাথে এই জিনিসটা হয়েছে। তাই জন্য আমি যখন কল্যাণ জুয়েলারি এইগুলো, তো আমি তো আমার সামনেই তো এগুলো বেড়েছে, সেনকো গোল্ড আমার সামনেই বেড়েছে। একটা দিনও আমি কভার করেছিলাম যখন ওদের বুলরান চলছিল, একটা দিন আপনি একটা ভিডিও খুলে দেখান যেখানে আমি কল্যাণ জুয়েলারি বা সেনকো গোল্ড নিয়ে কিছু বলেছিলাম, বা আমি কোনো স্টকে নজর রাখতে বলেছি তার মধ্যে সেনকো গোল্ড বা পিসি বা ওই কল্যাণ জুয়েলারি আছে, তাহলে আমি ইউটিউব ছেড়ে দেবো? নেই। কিন্তু এখন আমি কভার করছি যেহেতু এখন আপনাদের প্রশ্ন আসছে, তাই আমি বলছি এইগুলোতে। এইগুলো কেন কেন এইগুলোর ব্যাপারই হচ্ছে কয়েকটা স্টক ওই সিজনে ফ্লেভারে থাকে, সবাই হাওয়া দেয় আর সবাই করে দেয়, ব্যাস হয়ে গেল। তারপর যে সেটা 2 বছর 3 বছর ধরে ওয়েলথ ইরোড করে দেয়, সেটা নিয়ে কেউ বলে না। তো এই ব্যাপারগুলো হয়। এবার কি এইগুলো একটু লটারির মতো হয়ে যায়, আপনি নিলেন, ভালো কিছুদিন চললো, তারপর তাহলে এখান থেকে বেরোতেও জানবেন। এইগুলো যে মোমেন্টাম, মানে মোমেন্টাম বলছি, এগুলো তো একটা হাওয়াতে চলার স্টক আলা। তো সেগুলোতে তেমন যদি ঢোকেন, স্টপ লসও রাখবেন। প্রথম কথা, উঁচু দামে নেবেন না, ঠিক আছে, উঁচু দাম তো আপনি তখন বুঝবেন না যে আরো কত দূর যাবে, তো নিয়ে ফেললেন, ধরুন একটা স্টপ লস রাখবেন যততে আপনি কমফোর্টেবল, যে হ্যাঁ এই 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 টাকাটা লাগাচ্ছি, আমি এতটা লস মোটামুটি দেখতে পারবো। সেটা আসলে প্রবলেমটা হয়, দেখুন বলা হয় তো সোজা, কিন্তু প্রথম প্রথম আমিও পারতাম না, হয়তো ওই যে যখন লসটা দেখছি তখন সরি, লসটা কেটে বেরিয়ে আসবো, এটা অনেক ইনভেস্টারদের কঠিন লাগে। কিন্তু শুধুমাত্র ট্রেডার হলে তো স্টপ লস রাখতেই হবে, সেটা আলাদা ব্যাপার। ইনভেস্টার হলেও কিন্তু স্টপ লসটা যে শুধু দামের স্টপ লস হবে তা নয়। যদি দেখেন ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, কল্যাণ জুয়েলারির ম্যানেজমেন্ট প্রবলেম হয়েছে, আচ্ছা আপনারা তো একটা বহুল প্রচলিত টিভি চ্যানেলও দেখেন, হিন্দি বিজনেস চ্যানেলও দেখেন, যেখানে কল্যাণ জুয়েলারি বলা হয়েছিল, সেটা দেখেই যদি নেন, তারা তো এখন দেখবেন রিল চালায় যে তারা এক্সিটের কথাও বলেছিল কল্যাণ জুয়েলারি যখন ম্যানেজমেন্টের প্রবলেম চলছিল। তাহলে যখন এক্সিটের তারা বলছে, তখন কেন এক্সিট করেননি? যদি একটা জিনিসকে দেখে নেন, সেই তারাই যখন আবার বারণ করছে যে এক্সিট, বা বলছে এক্সিট, সেটাও তো শুনতে হবে, হ্যাঁ কি না? তারা তো এখন রিল করে এই করে, মানে রিল করে বলায় যে দেখিয়ে আমরা বলেছিলাম যে এক্সিট করতে, একদম সঠিক সময় পর সঠিক সালা। তাহলে ফাঁসার তো তাহলে কোনো কারণই নেই। এবার বলবেন না আমরা চ্যানেল দেখে নিয়েছি বা ইউটিউব দেখে নিয়েছি, কিন্তু যখন এক্সিট বলেছে আমি তখন বেরোতে পারিনি, কারণ লসটা দেখছি বা কিছু একটা দেখছি, আমি মনে হচ্ছিল ধরে রাখি, বেরিয়ে যায়। দেখুন এইগুলো করলে তো মার্কেট শিখিয়ে দেবে, এই যে একটা শিক্ষা হলো, এরপর আর এই ভুলটা করবেন না, নিজে থেকে জেনে বুঝে স্টকগুলো নেবেন। এই জন্যই আপনার স্টকের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে যে কোম্পানিটা কি করে না করে, তাহলেই দেখবেন স্টকটা 40% কারেক্ট হলেও সেখানে আপনি বসতে পেরেছেন, নিতে পেরেছেন। আজকের দিনে সবাই ভাবেন যে ইস, আমার কাছে যদি বাজাজ ফিনান্স থাকতো, বাজাজ ফিনান্স যদি ওই যখন এত কম দামে, ধরুন আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে যদি বাজাজ ফিনান্স থাকতো, গুগলে দেখবেন অ্যাডজাস্টেড প্রাইস আছে, তাহলে কত ভালো হতো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি রাখতে পারতেন না, হয়তো আমিও পারতাম না, রাখতে পারতেন না, গ্যারেন্টি দিয়ে বলছি। কেন? কারণ ওই ওর 15 বছরের জার্নিতে ও অনেকবার 30 থেকে 40% কারেক্ট করেছে। আপনি যদি না বুঝে নিতেন, তাহলে কখনো ওই 40% কারেকশনের স্টকটা হাতে থাকতো না। 40% কারেক্ট হলো, তারপর যেই স্টকটা উঠে আবার একটু 20% বা 30% রিকভারি করতো, বেঁচে দিতেন, যে যাক একটু তো, বা একটু গ্রিন হয়েছে ধরুন, বেঁচে দিতেন, যে না একটু তো হয়েছে বাবা, আর না, 2 বছর ওয়েট করার পর 40, এখন পোর্টফোলিওটা গ্রিন হয়েছে বাবা, বেঁচে দিয়ে বেরোই, এটা করতে। সেটাই হয় প্রত্যেকটা ভালো, যারাই বড় লোক করে দিয়েছে কোম্পানিগুলো, স্টকগুলো, তাদেরকে দেখবেন প্রত্যেকটা স্টক করে তাদের লাইফ টাইম জার্নিতে 30-40% অহরহ কারেকশন দিয়েছে। তাহলে রিটেল দ্বারা কি করে, ওরকম ভালো স্টকগুলো ওখান থেকেই হাত থেকে বেরিয়ে যায়, আর পড়ে থাকে কি যেগুলো লস মেকিং কোম্পানি, সেগুলোকে আমরা ফেলে রাখি, আর লাভ মেকিং কোম্পানিগুলোকে বেঁচে দিই, কারণ ওরা 40% পড়লেও তারপর তো উঠে আবার 40% রিকভারি করে নিল, 80% বেড়ে, যেই গ্রিন হবে ওটাকে বেঁচে দেবো, যে বাবা অ্যাটলিস্ট তো গ্রিন হয়েছে, বেঁচে দাও, মানে ভালো ছেলেটাকে বা মানে ঘর থেকে তাড়িয়ে দিলাম, আর ঘরে কে পড়ে থাকলো,
যারা লেজি, ঘুমিয়ে ঘুমিয়ে অন্ন ধ্বংস করছে তাদেরকে রেখে দিলাম, আর যে ইনকাম করে আমাদেরকে খাওয়াচ্ছে সেই ছেলেটাকে বার করে দিলাম, না ও বেরিয়ে যা। ওটাই করি, ওটাই হয় এবং ওটাই হবে। এটা এটা সাইকোলজি। তাই আমি বলি না, একটা কথা বলি, স্টক মার্কেটটা কঠিন এটা ভেবেই আসুন। তা ইম্পসিবল কি না? পসিবল, ইম্পসিবল নয়, কিন্তু কঠিন। এখানে 5%, 10% লোকই সাকসেস পায়। আমি অপশন ট্রেডিংয়ের কথা বলছি না, ইনভেস্টারদের ক্ষেত্রেও বলছি। সেটাই যদি হতো তাহলে আশেপাশে না, আপনার ঘরের আশেপাশে সবাইকে শেয়ার মার্কেটে কোটিপতি হয়ে যেতে এখন দেখে নিতেন, যদি শেয়ার মার্কেট থেকে সবাই পয়সা রোজগার করতে পারতো। সেটা নয়, তাই জন্য সিরিয়াসলি থাকবেন। আমার বক্তব্য হচ্ছে সিরিয়াসলি থাকবেন, সিরিয়াসলি জিনিসগুলোকে নেবেন, কোনো ফোমোর বসে নিয়ে আসবেন না। এই যে 1300 পয়েন্টের 1600 পয়েন্টের একটা র্যালি হয়েছে, আমি জানি অনেকে হয়তো ফোমোতে ভুগছেন, ইস র্যালিটা ধরতে পারলাম না, এবার একটু পড়লেই হয়তো নিয়ে নিচ্ছেন, বা আজকেই হয়তো বিএসসিতে অনেকে 5000 টাকায় ঢুকেছেন। আমি বলছি না বিএসসি খারাপ, কিন্তু এটা 3900-তে 2 সপ্তাহ আগে ছিল, সেটা আপনার ভালো লাগলো না, এখন 5000-এ চলে গেল, এখন আপনার আবার ভালো লাগছে, এটা কি করে সম্ভব? তার মানে কি, আপনি দাম দেখছেন, আপনি ফান্ডামেন্টাল দেখছেনও না, আর আপনার শুধু মনটা হচ্ছে আমি নেব, নেওয়ার সাথে সাথে 20% বাড়বে, আপনি দামই দেখছেন। বলুন না, কেউ যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে একটু লিখবেন। এরকম মেন্টালিটি থাকা খারাপ নয়, সবার প্রথম এরকমই থাকে, তারপর মার্কেটে থাকতে থাকতে আস্তে আস্তে শিখে যায়। কেন আমাদের সময় কি হতো, কেউ বলার ছিল না, যেহেতু তখন এইসব ইউটিউবও ছিল না, কেউ বোঝাবারও ছিল না, আমরা জানবো টানবো কোত্থেকে। তো এখন তো অ্যাটলিস্ট আপনারা জানতে বা বুঝতে পারছেন, সেটা করুন। মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই তো বিএসসি 3900 টাকায় ছিল। তখন যদি ভালো না লাগে, তখন যদি না নেন, তাহলে এখন 5500-এ কি করে ভালো লাগছে আমি তো বুঝি না। তাই বলছি জিনিসগুলোকে একটু, যারা ইনভেস্ট করছেন, দেখুন ট্রেডারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আমি ট্রেডিং নিয়ে আজকে বলছি না, ট্রেডারদের নিয়ে এই নয়। ট্রেডাররা তো যেমন যেমন দাম পাবে তেমন ঢুকবে, স্টপ লস রাখবে, টার্গেট রাখবে, বেরিয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা, চার্ট দেখে কাজ করবে, ব্যাস। সে ফান্ডামেন্টাল কি বানায়, আমি মাঝে মাঝে এমন স্টকে ট্রেড করি সেটা কি বানায় কি তৈরি করে তাও আমি হয়তো জানি না, কিন্তু ঠিক আছে ভালো চার্ট প্যাটার্ন লাগছে, ধরুন ইন্ট্রাডে আমি করছি, সেই সেই সময়ের জন্য ঢুকলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে, কোনো অসুবিধা তো নেই। তার জন্য আমার ফান্ডামেন্টাল জানার দরকার পড়ে না। কিন্তু যেখানে আমি ইনভেস্ট করব, সেখানে আমি ম্যানেজমেন্ট কনকলে কি বলছে, কোয়ার্টারলি রেজাল্ট হওয়ার সময় ওদের প্রেস কনফারেন্স হয়, তাতে কি বলছে, নতুন কোনো বিজনেস এই করছে কিনা, সেগুলো জানার একটু চেষ্টা করি। যদিও জানি রিটেলদের কাছে খবর পরে আসে, আমরা অর্ধেক খবর জানতেই পারি না, তার আগে আগে অনেক কিছু হয়ে যায়। কারণ আপনি খবর পাবেন 4 মাস বাদে, 3 মাসে তো কোয়ার্টার শেষ হয়, তারপর চতুর্থ নম্বর বা পঞ্চম নম্বর মাসে গিয়ে আপনি ওই ওই যে 3 মাসের খবরাখবর বা রেজাল্ট জানতে পারবেন। এই যে মার্চ মাসের কোয়ার্টারটা শেষ হয়েছে, এপ্রিলেই কি সব কোম্পানির রেজাল্ট এসে যাবে? তা তো নয়, প্রথমে আইটিগুলো দিয়ে শুরু হবে, তারপর এপ্রিলে আসবে, মে মাসে আসবে রেজাল্ট কিছু কিছুর, তাই না? তাহলে আপনার 5 মাস ডিলেতে অলরেডি চলছেন আপনি কোম্পানির, রিটেলদের হয়ে। তাই জন্যই বলি যে স্মার্ট মানি কি করছে সেটা চার্ট দেখলে একটু বোঝা যায়। 5 মাস বাদে কি হবে সেটা তো ওই যাদের বড় বড় টাকা তারা তো জানে আগে থেকে, তাই না? কেন জানে, কেন জানে এটাও আমি বলি। আমরা যে এই কথাবার্তা বলছি, ভাবুন 1 লাখ টাকা হয়তো একটা জায়গায় আমরা নিবেশ করব, তার আগেই আমরা বলছি কি, হ্যাঁ ম্যানেজমেন্ট দেখা উচিত, ম্যানেজমেন্ট কনকলে কি বলছে জানা উচিত, ফান্ডামেন্টালটা অ্যানালিসিস করা উচিত, এক্সেট্রা এক্সেট্রা। 1 লাখ টাকা নিয়েই এত চিন্তা আমাদের, 1 লাখ বা 50,000 ইনভেস্ট করব। আর যারা কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করবে, তারা শুধু আমাদের মতোই অ্যানালিসিস করবে ওরকম? ভাবুন না, তারা হয়তো 50-60 হাজার বা 2 লাখ টাকা বা হ্যাঁ 50 লাখ টাকা দিয়ে হয়তো এজেন্সি ফিট করবে, যে যাও বাবা তুমি ডাইরেক্টলি গিয়ে ওদের মার্কেট মানে ওদের ফ্যাক্টরি দেখে এসো, ফ্যাক্টরিতে কি কি তৈরি হয়, কেমন এক্সপোর্ট, যা নাম্বার দিচ্ছে সেটা কি একদম ঠিক, ফ্যাক্টরিতে আশেপাশে একটু দেখো, একটু মার্কেট সার্ভে করো, ওদের প্রোডাক্টটা কেমন বিক্রি হচ্ছে, এইসব হচ্ছে, এইসব করাবে, 50 লাখ টাকা দিয়ে দেবে তারা, কারণ সে ইনভেস্ট করবে 5,000 কোটি টাকা তাতে। আমি কি ঠিক বললাম কি না? তাহলে আমি করি কি, আমি পয়সাটা খরচ না করে তাদের তাদের যে রিসার্চ তার উপর ভরসা করি, কারণ তারা রিসার্চ করেই পয়সাটা ঢালবে, আর যখন পয়সাটা ঢালবে সেটা চার্টে চলে আসবে।
চার্টে তো চলে আসবে পয়সা যে ঢালছে স্মার্ট মানিরা। 5,000 কোটি 500 কোটি একদিনে করা যায় না, ও চার্টে বোঝা যায় ঠিক। তাই আমি বলি যে টেকনিক্যাল, আমি টেকনো ফান্ডা অ্যানালিসিসটা যে করি তার ভিত্তিতে যে আমি স্টকে ইনভেস্টমেন্টটাও করি, কেন করি? এই জন্য যে আমার হয়ে বড় বড় লোকেরা এই করবে, রিসার্চটা করবে ফান্ডামেন্টাল, কারণ আমার কাছে ডেটা লিমিটেড, আমি জানি না। আপনিই বলুন না, অনেকের প্রশ্ন আসে, দাদা এই স্টকটা ভালো, কি আমি বলবো একটা উদাহরণ নিই, ধরুন জেএসডব্লিউ স্টিল। আপনি জানেন জেএসডব্লিউ স্টিলের সব থেকে বড় ফ্যাক্টরি কোথায়? বা যে কোনো একটা নিন না, সব থেকে বড় ফ্যাক্টরি কোথায়, সেখানে কেমন টার্নওভার চলছে, এমপ্লয়িরা খুশিতে আছে কিনা, বা ঠিকঠাক চলছে কিনা, এসব জানেন? আমরা জানি না, আর জানার দরকারও নেই, বা জানার আমার রিসোর্সও নেই। কিন্তু যে 500 কোটি টাকা এখানে ইনভেস্ট করবে, আপনি কি মনে করেন যে তারা একটু গ্রাউন্ড ওয়ার্কটা রিসার্চ করে নেয় না? নিশ্চয়ই করে, নিশ্চয়ই করে। তাহলে আমার কাজ হলো তাদের পিছনে পিছনে ফলো করা, রিসার্চের কাজটা তারাই করুক না বাবা, আমি মাথা খাটাবো কেন? এই টেকনো ফান্ডা অ্যাপ্রোচটা যদি ভালো লাগে, একটু হিন্ট দিলাম আপনাদের, যদি ভালো লাগে প্লিজ নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি আমার কোর্সে সেই জিনিসগুলোই শেখাই, যে এই জিনিসগুলোর উপরও কিন্তু আছে। কারণ রিটেলারদের, অ্যাজ আ রিটেলার আমাদের কিছু লিমিটেশন আছে, এবং স্টক মার্কেটে আপনাকে বুঝতে হবে নিজের লিমিটেশনটা কি। যেভাবে স্টক মার্কেটে আমি সব থেকে বড়, তার থেকে বোকা আর কেউ নেই। মানে আমি বলে দেবো নিফটি ওই ওই সপ্তাহে এই করবে, এই সপ্তাহে হাই করবে, ওই সপ্তাহে লো করবে, এরকম প্রেডিকশানের আমি যাই না, প্রেডিকশানের দরকার নেই। আমি শুধু জানি যে আমি কি করব, নিফটি যদি ওইখানে হাই করে তাহলে আমি কি করব, সেটার আমার প্ল্যানটা রেডি। আবার নিফটি যদি ওই সপ্তাহে লো করে তাহলে আমি কি করব, তাহলে আমার প্ল্যান রেডি। আমি এটা বলতে যাব না যে ওই সপ্তাহে হাই করবে বা ওইখানে লো করবে, আবার বটম হবে কিনা, না, দরকার নেই। কি হলে কি করব, তার তার জন্য আমি রেডি থাকবো, নিজেকে প্রস্তুত রাখবো, এইটাই হচ্ছে কাজ। যাই হোক, এটা আমার ধারণা, বা আমি এইভাবে চলি। আপনাকে আমি এইভাবে চলতে বলছি না, বা যারা এইভাবে চলে না তারা সম্পূর্ণ ভুল, সেটাও আমি বলছি না। প্লিজ এটা বোঝার চেষ্টা করবেন, এক একজনের স্টাইল এক এক রকম হতেই পারে। যেমন ক্রিকেট সবাইকে একভাবে খেলে খেলে না, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ভালো, তাই না? মানে বুমরা বল করে, বুমরাও ভালো, আবার কোহলি ব্যাট করে, কোহলিও ভালো। হ্যাঁ, আমরা তো বলতে পারি না যে বুমরা কোহলির থেকে বাজে আর কোহলি বুমরার থেকে ভালো, এরকম তো কিছু বলতে পারি না, তাই না? তো তেমনই এক একজনের এক এক রকম স্টাইল, ওয়ে অফ ইনভেস্টিং বা ওয়ে অফ ট্রেডিং থাকে। যাই হোক, আমি আমারটা অনেক বোঝাবার চেষ্টা করলাম, পোর্টফোলিও কিভাবে আমি তৈরি করি, রিব্যালেন্সিং করি, এক্সেট্রা এক্সেট্রা। যদি এই এই জিনিসগুলো নিয়েই আলোচনা আরও ডিটেলসে চান, তাহলে অবশ্যই, যেটা আমার মে মাস থেকে কোর্স আসছে, মে মাসের 2 তারিখ থেকে কোর্সটা লঞ্চ হবে, তাতে এনরোল করে নেবেন। এপ্রিলে আমি আরও ডিটেলস বলে দেবো ওই কোর্সে কীভাবে এনরোল হবেন, এপ্রিলের ফার্স্ট উইকে আমি বলে দেবো। ওই কোর্সটা অবশ্যই জয়েন করার জন্য রিকোয়েস্ট রইল। এখন অপশানের কোর্স শুরু হবে, সেখানে যদি এনরোলমেন্ট অলরেডি অন আছে, যদি করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, একটু চেক আউট করে নেবেন। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করবেন। আরেকটা কথা আবার বলছি, নিজের পোর্টফোলিওকে অ্যানালিসিস করুন, চেঞ্জ করতে বলছি না, কিন্তু অ্যাটলিস্ট অ্যানালিসিসটা করবেন, ঠিক আছে? প্রত্যেক 6 মাস বা 1 বছর অন্তর অন্তর অ্যানালিসিসটা করুন। সেই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও হতে পারে বা আপনার স্টক পোর্টফোলিও হতে পারে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।